সুপ্রিয় এইচএসসি 2024 ব্যাচের স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য অ্যাডমিশন টাইমে একটা সুবর্ণ সুযোগ এসেছে। সেই সুবর্ণ সুযোগটা কেমন? জিএসটি ভাঙতে চলেছে। জিএসটি থেকে সাস্ট, জগন্নাথ এমন কিছু বিশ্ববিদ্যালয় অলরেডি বের হয়ে গেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই সার্কুলার দিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নেই, অর্থাৎ ফার্স্ট টাইমের জন্য একটা সুবর্ণ সুযোগ, যেটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সুযোগটা তোমরা যদি কাজে লাগাতে পারো তাহলে জগন্নাথের মতো বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যেখানে ঢাকায় অবস্থান করতে পারবা, এমন একটা সুবর্ণ সুযোগ তোমাদের তার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে খুব বেশি পড়াশুনো করতে হয়, খুব বেশি জানা লাগে এমন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে সবচেয়ে বড় কথা, এমসিকিউতে তোমাকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক 10 থেকে 15 বছরের কোশ্চেন সলভ তুমি করতে পারলেই এই প্যাটার্নেই কোশ্চেন হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিভিয়াস বেজের কোশ্চেনটাই হয়। তো চলো আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখে আসি। প্রথম আমি আবারও সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ 2017-18 সেশন। এখন কথা হচ্ছে 17-18 সেশন কেন? এরপরে বেশ কিছু বছর গুচ্ছের ভিতরে থাকার কারণে আমরা 17-18 সেশন থেকে শুরু করব এবং প্রতিদিন আমরা এর থেকে নিচে আসব। 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে করা হয়েছিল। তো আমরা সেই 2005 সাল পর্যন্ত কোশ্চেনগুলো দেখলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে যেমন ধারণা পাবো এবং কোশ্চেনটা সবসময় একই বেসিসে হয়। তো আমরা কথা না বাড়িয়ে আজকে 2017-18 এর কোশ্চেনটা দেখা শুরু করব। ওকে, ওকে। তো দেখো প্রথম কোশ্চেন বলছে এম এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের উপর লম্ব। কোশ্চেনটা খুবই সহজ। বলছে এম এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের উপর লম্ব। পরস্পরের উপর লম্ব হয় আমরা জানি দুইটা ভেক্টর এ ও বি পরস্পরের লম্ব হয় ডট গুণফল 0 হলে। দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে আমরা এই দুইটা ভেক্টরের ডট গুণ করব, সেটা সমান 0 লিখব। তাহলে ডট গুণ করি। আমরা জানি ডট গুণ হয় কার সাথে? সমগোত্র শ্রেণীর সাথে গুণ হয়। তার মানে আইয়ের সাথে আই গুণ হবে 3, আই সহ কত 3, এখানে আই সহ কত এম, তার মানে 3m, এখানে 2j, এখানে প্লাস 3j, তার মানে কত প্লাস 6, এখানে কে এর মান হচ্ছে 6 আর এখানে কে সহ কত -7, তার মানে কত -42 ইকুয়াল টু 0। এখন এই ক্যালকুলেশনটা আমরা করে নেব। 3m ইকুয়াল টু 36 আর m ইকুয়াল টু 12। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হলো 12, ঠিক সি অপশন। ওকে, তাহলে আমরা একটা কোশ্চেন সলভ মানে শুধু এই কোশ্চেনটাই শিখবো না, এই রিলেটেড কোশ্চেনগুলো আমরা যাতে পারি। বলা হচ্ছে দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব। দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব মানে তাদের ডট গুণফল হবে 0। আমরা ডট গুণ করবো, সেটা সমান 0 লিখব। তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত এম এর মানটা পাবো। আশা করি তোমরা সবাই বুঝেছো। তো চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, 10 গ্রাম ভরের একটি বুলেট 30 কেজি ভরের একটি বন্দুক হতে এত মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ কত? তো কোশ্চেনটা আসছে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় থেকে। হ্যাঁ, তো দেখো 10 গ্রাম ভরের একটি বুলেট, এটা কি বুলেটের ভর ছোট হাতের এম, আর এটা কি এত কেজি বন্দুক বড় হাতের এম, আর এটা হচ্ছে বন্দুক থেকে এত বেগে বের হলো, নিশ্চয় গুলি বের হচ্ছে, এটা কি ছোট হাতের ভি, জিজ্ঞাসা করছে বড় হাতের ভিটা। হ্যাঁ, বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ আমরা জানি কি mv ইকুয়াল টু mv।
তাহলে এই ভিটা ইকুয়াল টু কি এম ভি বাই বড় হাতের এম। এখন ছোট হাতের এম কত? ছোট হাতের এম কত? ছোট হাতের এম হচ্ছে ছোট জিনিসের ভর, এটা হচ্ছে গুলির ভর। ছোট হাতের এম কত? 10 গ্রাম। 10 গ্রাম মানে কত? 10/100। হ্যাঁ, আমরা সবসময় এসআই এককে অঙ্ক করবো, গ্রামকে কেজিতে পরিণত করবো, তার মানে 10/1000 ইন্টু ভি কত? ভি হচ্ছে কত? 300/m কত? 3। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 1 2 3টা শূন্য আছে, এখানে 3টা শূন্য আছে, কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, থাকে কত? এই 3 আর এই 3 কাটাকাটি করলে 1। ওকে, 1 মিটার/সেকেন্ড। আমরা আশা করি বুঝেছি সবাই। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে বলছে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের 4 গুণ বাড়ালে, হ্যাঁ, পর্যায়কাল কত হবে? আচ্ছা, একটু মিসিং আছে কোশ্চেনটা, আমার যতটুকু মনে পড়ে কোশ্চেনটা একটু মিসিং আছে। বলছে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর, হ্যাঁ, এখানে হবে ভর, ববের ভর 4 গুণ বাড়ালে পর্যায়কাল কেমন হবে বা পর্যায়কাল কত গুণ হবে? কোশ্চেনটা হচ্ছে এমন, নির্দিষ্ট দৈর্ঘ্যের মানে দৈর্ঘ্যটা ফিক্স থাকবে, একটি সরল দোলকের ববের ভর 4 গুণ বাড়ালে পর্যায়কাল কত গুণ হবে বা পর্যায়কাল কত হবে, এমন ধরনের একটা কোশ্চেন। তো আমরা জানি পর্যায়কাল টি ইকুয়াল টু 2π√L/g। পর্যায়কাল টি ইকুয়াল টু 2π√L/g। পর্যায়কাল মূলত নির্ভর করে দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্যের সাথে কি বর্গের সমানুপাতিক, আর অভিকর্ষস্থ ত্বরণের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। ববের ভরের সাথে পর্যায়কালের কোনো সম্পর্ক নেই, ববের ভরের সাথে পর্যায়কালের কোনো সম্পর্ক নেই। এ কারণে ববের ভর 4 গুণ বাড়ালেও বা 4 গুণ কমালেও পর্যায়কাল আগেও যা ছিল এখনও তাই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, পর্যায়কালের কোনো পরিবর্তন হবে না। পরের কোশ্চেন, এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। হ্যাঁ, এখনকার যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসের বাইরে চৌম্বকের অধ্যায়ের কোশ্চেন থেকে আসছে। কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের মান 50 মাইক্রোটেসলা। ঠিক আছে, ভূচৌম্বক ক্ষেত্রের মান 50 মাইক্রোটেসলা। বিনতি কোণ 30 ডিগ্রি হলে ওই স্তরের ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত? আচ্ছা, আণবিক উপাংশ মানে এইচ এর মান জিজ্ঞাসা করছে, এইচ ইকুয়াল টু হট জিজ্ঞাসা করছে, আর বলছে কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের মান মানে বি এর মানটা দেওয়া আছে। হ্যাঁ, আর এটা বিনতি দেওয়া আছে। তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা। এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা। এইচটা কি আণবিক উপাংশ, বিটা কি চৌম্বক ক্ষেত্রের মান, আর ডেল্টা হচ্ছে কি বিনতি কোণ। ডেল্টা হচ্ছে কি বিনতি কোণ। আর উলম্ব উপাংশ, আচ্ছা আণবিক উপাংশটাই আগে বের করি। আণবিক উপাংশের মান কত আছে? 50 মাইক্রোটেসলা। কস ডেল্টা, ডেল্টার মান কত? 30 ডিগ্রি। তো 50 গুণ কস 30 ডিগ্রি মান কত? √3/2। কস 30 ডিগ্রি মান √3/2। তাহলে কাটাকাটি করলে 25√3। ওকে, 25√3। তাহলে 25√3 যদি এখন ক্যালকুলেটর নাই তো মানগুলো একটু সাইজ করে দিবে। তারপর আমি অপশনের দিকে তাকাই। 25√3 মানে √3 মানে কত? √3 মানে কত? 1.7। √3 মানে কত? 1.73। তাহলে 25-এর সাথে 1.73 গুণ মানে কি প্রায় 2 গুণ হবে, তাই তো? মানে 1.5 গুণও এটাও বেশি। তাহলে 25 নিশ্চয় হবে না, 35 হবে না। আচ্ছা, 25 দুগুণে কত? 50। 2 গুণ করলে কত? 50। তা 2 গুণ না, 1.73 গুণ। তার মানে এটা হবে 43.3 মাইক্রোটেসলা। 43.3 মাইক্রোটেসলা। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলে? বলছে ধীরে ধীরে সংগঠিত সমুষ্ণ ও রুদ্ধতাপীয় পরিবর্তন এন্ট্রপির পরিবর্তন। মানে এন্ট্রপির পরিবর্তনটা কি ঘটবে? সমুষ্ণ প্রক্রিয়ায় কি ঘটবে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা কি ঘটবে, এমন একটা কোশ্চেন আসছে। আচ্ছা,
রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আগে দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ডেল এস ইকুয়াল টু 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কত? 0। আর সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কখনো 0 থেকে বেশি, আবার কখনো 0 থেকে কম। সমষ্ণ প্রক্রিয়াটা কখনো সমষ্ণ সংকোচন ঘটে, কখনো সমষ্ণ প্রসারণ ঘটে। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে ডেল এসটা 0 থেকে বড়, আর সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে প্রসারণের ক্ষেত্রে আর সংকোচনের ক্ষেত্রে ডেল এসটা 0 থেকে ছোট। আমি আবার বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটা কখনো 0 থেকে বেশি হয়, কখনো 0 থেকে কম হয়। যখন সমষ্ণ প্রসারণ হয় তখন ডেল এস এর মান 0 থেকে বেশি, আর যখন সমষ্ণ সংকোচন হয় তখন ডেল এস এর মান 0 থেকে ছোট। এখন অপশনে বলছে এন্ট্রপির পরিবর্তন সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দুইটাই, তাহলে ডেল এস সমান 0, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঘটতে পারে। ডেল এস এর মান 0 থেকে বেশি, এটা ঘটতে পারে সমষ্ণ প্রসারণে। ডেল এস এর মান 0 থেকে ছোট, এটা সমষ্ণ সংকোচনের। তার মানে তিনটাই ঘটতে পারে, তিনটাই ঘটবে, অর্থাৎ উপরের সবগুলোই ঘটবে, পরের কোশ্চেন বলছে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে যদি গুলির বেগ 4 গুণ হয়। গুলির বেগ 4 গুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? ঠিক আছে, আমরা জানি ভেদকৃত তক্তার সংখ্যা সমান বেগ স্কয়ার। হ্যাঁ, ভেদকৃত তক্তার সংখ্যা সমান কি? গুলির বেগের বর্গের সমান। তাহলে বেগ কত গুণ করা হয়েছে? 4 গুণ করা হয়েছে। বেগ যদি 4 গুণ করা হয় তাহলে কতটি তক্তা ভেদ করতে পারবে? 16টি তক্তা ভেদ করতে পারবে। কয়টি তক্তা ভেদ করতে পারবে? 16টি তক্তা ভেদ করতে পারবে। আমরা জানি ভেদকৃত তক্তার সংখ্যা সমান বেগ স্কয়ার, অর্থাৎ বেগ যত গুণ করা হবে তার বর্গের সমান হারে তক্তা ভেদ করবে। ওকে, আর যদি জিজ্ঞাসা করতো যে বেগ কত গুণ করতে হবে, মনে করেন 25টা তক্তা ভেদ করতে বেগ কত গুণ করতে হবে, তাহলে এই স্কয়ারটা এই পাশে এসে কী হয়? রুট হয়ে যায়। তার মানে 25টা তক্তা ভেদ করতে গেলে বেগ কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। এই রিলেটেড কোশ্চেন আশা করি আমরা পারবো, সমস্যা হবে না। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন বলছে কোনো দুইটি ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত। গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত এত হলে সেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত? হ্যাঁ, একটু ঝামেলা আছে কোশ্চেনটা, ভাষাগত একটু সমস্যা আছে। তো পাক সংখ্যার অনুপাত বলা আছে, মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত চেয়েছে। আমরা জানি NS/NP = ES/EP = IP/IS। চৌম্বকের অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে। NS, হ্যাঁ, এসটা কি সেকেন্ডারি মানে গৌণকুণ্ডলী, পিটা কি প্রাইমারি মানে মুখ্য কুণ্ডলী, NP হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, NS গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, EP হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে গৌণকুণ্ডলীর তড়িৎচালক শক্তি। IP কি মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, IS কি গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ। তা এখন এইটা সম্বন্ধে কোনো কথা বলিনি, এইটার সাথে এটা সম্পর্ক কেমন দেখেন, NS = IP/IS লিখেছি, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এনের সাথে P এর সম্পর্ক কেমন, এনের সাথে I এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এটা উল্টায় যাবে। পাক সংখ্যার অনুপাত 1:2 হলে তড়িৎ প্রবাহের অনুপাত 2:1 হবে, এটা উল্টায় যাবে।
1:2 হলে 2:1, তাহলে রাইট অ্যান্সার হবে সি অপশন 2:1। ওকে, আমরা জানি পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অনুপাত যা ছিল জাস্ট উল্টায় যাবে, 1:2 হলে 2:1 হবে। পরের কোশ্চেনে কি বলে, আচ্ছা, সরল দোল গতি সম্পন্ন বস্তুর মোট শক্তির সমীকরণ কত? আমরা জানি মোট শক্তি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার। সরল সন্ধিত বা সরল দোল গতি সম্পন্ন বস্তুর মোট শক্তি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে। এখন কেটা কি, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা কি বিস্তার, হ্যাঁ, এটা এ বড় হাতেরও দিতে পারেন, ছোট হাতেরও দিতে পারেন, অপশনে যে আকারে থাকবে ঠিক সেই আকারে আমরা দেব। এখন আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু কি √k/m। দেখেন ই ইকুয়াল টু কি হাফ কে এ স্কোয়ার, অপশনে এটা ছোট হাতের আছে তাই ছোট হাতের দিলাম, কিন্তু অপশনের ভিতর কে বলে কোনো টার্ম নেই, এখানে অন্য টার্ম আছে। তাহলে দেখেন এই ইকুয়েশন আমরা জানি ওমেগা ইকুয়াল টু √k/m। এখান থেকে কে সমান কি পাই, কে পাইতে গেলে উভয় পক্ষে কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু k/m আর কে ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার। তাহলে এই সমীকরণে যদি আমি বসাই তাহলে হাফ কে এর মান m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। রাইট অ্যান্সার হবে হাফ m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। কোনটা? এই অপশনে অপশনে কি আছে, হাফ m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। একটা আছে আর একটা কি আছে, হাফ কে এ স্কোয়ার, এটাও তো আছে। হ্যাঁ, তাহলে এ ও বি উভয়, রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অবশ্যই সি অপশন রাইট অ্যান্সার, এ এবং বি দুইটাই আছে, তাহলে রাইট অ্যান্সারটা হবে অবশ্যই সি অপশন। আমি আবার বলি, সরলসন্ধিত গতিসম্পন্ন মোট শক্তি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। তো এটাও হতে পারে, আবার কে সমান আমরা জানি ওমেগা সমান কি √k/m, এখান থেকে কে এর মানটা বসালে হাফ m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, তাহলে সি নম্বর রাইট অ্যান্সার। পরের কোশ্চেন বলছে 22 সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, 22 সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক জিজ্ঞাসা করছে। দেখেন 22 সাপেক্ষে পানি এ মিউ ডাব্লু ইকুয়াল টু 4/3 দিয়ে আছে। 22 সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, মিউ ডাব্লু কি পানির প্রতিসরণাঙ্ক, এ মিউ ডাব্লু মানে কি 22 সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, আমরা এমন একটা সূত্র জানি, এ মিউ বি ইকুয়াল টু 1/b মিউ এ, এ মিউ বি ইকুয়াল টু 1/b মিউ এ। অর্থাৎ সাপেক্ষটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই মানটা চেঞ্জ হয়ে যায়। 22 সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক যা পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক তার কি হয়ে যাবে, উল্টায় যাবে। পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক উল্টায় যাবে, 1/4/3, তার মানে কত 3/4। আগে কত ছিল 4/3, এখন হবে কত 3/4। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে বি অপশন। আশা করি আমরা বুঝেছি, কোশ্চেনটা জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায় থেকে এসেছিল। পরের কোশ্চেন বলছে বেল একক অনুসারে শব্দের তীব্রতা লেভেলের সর্বোচ্চ সীমা কত? বেল একক অনুসারে শব্দের তীব্রতা লেভেল কত? হ্যাঁ, মানে শব্দের তীব্রতা লেভেল জিজ্ঞাসা করছে, কিন্তু কোন একক? বেল একক। আমরা জানি তীব্রতা লেভেল বিটা ইকুয়াল টু 10 log 10 I/I0। এটা ডেসিবেল এককে আসবে। কোন এককে আসবে? ডেসিবেল এককে আসবে। আর যদি বেল এককে, এটা বেল এককেই চেয়েছে তাহলে 10 হবে না, সরি বেল এককে চেয়েছে তাহলে এই 10টা হবে না, ঠিক আছে। তাহলে log 10 বেস I/I0, I0 হচ্ছে প্রমাণ তীব্রতা, I হচ্ছে যে কোনো তীব্রতা। তাহলে এই
log 10 I এর মান 1 যদি ধরি এই প্রমাণ তীব্রতার মান 10 টু দি পাওয়ার মাইনাস 12 10 টু দি পাওয়ার মাইনাস 12। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে লিখি, হ্যাঁ এখানে বিটা ইকুয়াল টু log 10 বেস 8 10 টু দি পাওয়ার মাইনাস 12 আছে, এখানে 12 হয়ে যাবে। তাহলে বিটা ইকুয়াল টু 12 ইন্টু log 10 বেস 10, অর্থাৎ 10 বেস 10 সমান কত 1, অর্থাৎ বিটার মান কত 12। কোন কি একক? বেল একক, ঠিক আছে, বেল একক। ওকে, আমি আবার বুঝাই যে শব্দের তীব্রতা লেভেল জিজ্ঞাসা করছিল। শব্দের তীব্রতা লেভেল যদি বেল এককে বসান তাহলে log 10 মানে 10 বেস I বাই I নট হচ্ছে প্রমাণ তীব্রতা, তার মান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর I হচ্ছে যে কোনো তীব্রতা। তো এখানে 1 ধরছি, 1 এর সাপেক্ষে এটা, এই মানটা ক্যালকুলেশন করে হয়েছে কত 12 ডেসিবেল। তাহলে মুখস্থ করতে পারি শব্দের তীব্রতা লেভেলের সর্বোচ্চ সীমা কত 12 বেল, সরি বারবার নিচে যাচ্ছে 12 বেল বা 120 ডেসিবেল, ঠিক আছে, 120 ডেসিবেল। শব্দের তীব্রতার লেভেল হচ্ছে বেল একক হচ্ছে 12 বেল, আর ডেসিবেল একক হচ্ছে 120 ডেসিবেল, ঠিক আছে, এর সাথে একবার 10 গুণ হবে। ওকে, পরের কোশ্চেনটা বলছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান এত হলে SI ইউনিটে মানে SI এককে হলে এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান জিজ্ঞাসা করছে। ল্যামডা এর মান আমরা জানি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু a sin vt মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা জানি অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে y ইকুয়াল টু a sin vt মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এখন আমার যে চেয়েছে শুধু তরঙ্গ দৈর্ঘ্যের পজিশনটা কোথায় দেখেন তো, তরঙ্গ দৈর্ঘ্যের পজিশনটা হচ্ছে এটা, এক্স এর সহগ থেকে এটা। তাহলে এক্স এর সহগ কি 2 পাই বাই ল্যামডা, এক্স এর সহগ আছে 2 পাই বাই ল্যামডা, এখানে এক্স এর সহগ কত দেখেন তো 20 পাই বাই 17। তা আমরা লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু 20 পাই বাই 17, ঠিক আছে। তো এখান থেকে আমরা ল্যামডার মান ক্যালকুলেশন করে নিতে পারি। পাই কেটে যাবে, এখানে ল্যামডা ইকুয়াল টু, এখান থেকে ল্যামডা ইকুয়াল টু হবে 17 গুণ 2 বাই 20। তাহলে কাটাকাটি করলে 17 বাই 10 মানে কত 1.7, তাহলে 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের এসআই এককে মিটার। তাহলে অগ্রগামী তরঙ্গের থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে y ইকুয়াল টু sin vt মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এখানে এক্স এর সহগ আর এখানে এক্স এর সহগ থেকে আমরা ল্যামডার মানটা বের করতে পেরেছি। পরের কোশ্চেন আসে, পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেন বলছে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা কোনটি। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা জিজ্ঞাসা করছে। আচ্ছা, মাত্রা জিজ্ঞাসা করলে আমরা এককের দিকেই যাব। হ্যাঁ, ইয়ং এর গুণাঙ্কই আগে দেখি। যে কোনো গুণাঙ্কই মানে পীড়ন বাই বিকৃতির অনুপাত। যে কোনো গুণাঙ্ক মানে কি পীড়ন বাই বিকৃতির অনুপাত। সেই ইয়ং এর গুণাঙ্ক হোক আর আয়তন গুণাঙ্ক হোক আর ব্যাবর্তন গুণাঙ্ক হোক, যে কোনো গুণাঙ্কই মানে পীড়ন বাই বিকৃতির অনুপাত। বিকৃতি মানে কি পরিবর্তিত অবস্থা বাই আদি অবস্থা, মানে পরিবর্তিত দৈর্ঘ্য বাই আদি দৈর্ঘ্য। বিকৃতির একই ধরনের রাশির কারণে বিকৃতির একক মাত্রা নাই। তাহলে গুণাঙ্কের মাত্রা হবে পীড়নের একক এবং মাত্রার সমান। গুণাঙ্কের একক এবং মাত্রা হবে পীড়নের একক এবং মাত্রার সমান। পীড়ন মানে কি এফ বাই এ। পীড়ন মানে কি এফ বাই এ, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে পীড়ন। আচ্ছা, তাহলে এফ বাই এর এককটা কি, একক যদি হয় তাহলে কি নিউটন পার মিটার স্কয়ার। যদি একক জিজ্ঞাসা করে নিউটন পার মিটার স্কয়ার। আর মাত্রা জিজ্ঞাসা করছে, তাহলে আমরা মাত্রাটা বলের মাত্রা কি এম এল টি মাইনাস 2। বলের মাত্রা কত এম এল টি মাইনাস 2। আর এটার মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে
-2, ঠিক আছে, পার এরিয়া। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে m, এখানে l একটা, এখানে -2, তার মানে কি m l -1 t -2। তাহলে ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা m l -1 t -2। আমরা টানা মুখস্থ করলেই তো পারতাম, কিন্তু আমরা রিলেটেড কোশ্চেনগুলো দেখলাম যে একক এবং মাত্রাটাও দেখলাম যে কোনো গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতির অনুপাত। তাহলে পীড়নের একক কি? পীড়নের একক আছে নিউটন পার মিটার স্কয়ার, নাম অনুসারে প্যাসকেলের নাম অনুসারে এটার নাম অনেক সময় প্যাসকেল বলা হয়। এর একক হবে নিউটন পার মিটার স্কয়ার আর মাত্রা হবে m l -1 t -2। ওকে, পরের কোশ্চেন m ভরের ও r ব্যাসার্ধের একটি নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের জড়তার ভ্রামক। সিম্পলি জড়তার ভ্রামক I = m r স্কয়ার বা m k স্কয়ার, ঠিক আছে, m r স্কয়ার বা m k স্কয়ার, সিম্পলি জড়তার ভ্রামক। কিন্তু এই কোশ্চেনে বলছে নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে, তো তখন জড়তার ভ্রামক I = কি? ½ m r স্কয়ার। ওকে, আমি আবার বলছি, সিম্পলি কোনো কিছু জড়তার ভ্রামক মানে কি m r স্কয়ার বা m k স্কয়ার, মানে ভর, এমটা কি ভর, আরটা কি ব্যাসার্ধ। কে লিখলে কি লিখবো? কেটা কি? চক্রগতি ব্যাসার্ধ, মানে ভর এবং চক্রগতির ব্যাসার্ধের বর্গের গুণফলটা হচ্ছে জড়তার ভ্রামক। কিন্তু স্পেসিফিক কেসে জড়তার ভ্রামক আবার ভিন্ন, ঠিক আছে, স্পেসিফিক কেসে জড়তার ভ্রামক ভিন্ন। যখন বলবে নেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে, সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে ½ m r স্কয়ার। পরের কোশ্চেন বলছে একটি চার্জ কিউ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, মানে একটা চার্জ কিউকে একটা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। চার্জটির উপর ক্রিয়াশীল তড়িৎ বল কত, মানে F জিজ্ঞাসা করছে। দেখো তো, একটা চার্জের কথা বলা আছে আর তড়িৎ ক্ষেত্রের কথা বলা আছে, বল কত? আমরা জানি তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ইকুয়াল টু কি F/Q। তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা কি জানি? তড়িৎ প্রাবল্যের ইকুয়াল টু কি F/Q, আর F ইকুয়াল টু কি EQ। শেষ, F ইকুয়াল টু কি EQ। ওকে, F ইকুয়াল টু EQ। এখন ভেক্টর ফর্ম আছে, ভেক্টর ফর্ম দিয়ে দিব আমরা, কোনো সমস্যা নেই। F এটা কি? এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি, তাহলে কোন একক? কোনটা? এটা হবে F ভেক্টর ইকুয়াল টু QE। F ভেক্টর ইকুয়াল টু কি QE। ওকে, পরের কোশ্চেন বলছে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের সংকেত 17, 13 অ্যালুমিনিয়াম হলে এর প্রোটন সংখ্যা কত? খুবই সিম্পল কোশ্চেন। এটাকে বলা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এটাকে কি বলা হয়? প্রোটন সংখ্যা অবলিক পারমাণবিক সংখ্যা, আর এইটাকে কি বলা হয়? ভর সংখ্যা। ওকে, তাহলে এই পজিশনে যেটা থাকে এটাকে কি বলা হয়? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এই প্রোটন সংখ্যা কত? 13। এর প্রোটন সংখ্যা কত? 13। পারমাণবিক সংখ্যা যদি জিজ্ঞাসা করতো তাহলে কত হবে? 27। পারমাণবিক সংখ্যা 20, সরি ভুল বলছি কেন, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 13 হয়েছে। এবার যদি বলি ভর সংখ্যা, হ্যাঁ একটু মিসিং করে ফেলছে, স্লিপ অফ টাং। ভর সংখ্যা বললে হবে কত? 27। এখন যদি বলে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা মানে কি? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে, তাহলে আমরা কি পাই? নিউটন সংখ্যা। তাহলে এখানে নিউটন সংখ্যা কত? 14। তো আশা করি এই ধরনের কোশ্চেন আসলে আমাদের না পারার কোনো কিছু নাই। পরের কোশ্চেন বলছে ফোটনের স্পিন কত? হ্যাঁ, ফোটন মানে আলোক সদৃশ্য কণা। ফোটনের স্থির ভর, ফোটনের ক্ষেত্রে স্থির ভরটা কত? 0। কিন্তু স্পিন কত? ফোটনের স্পিনটা হচ্ছে 1। ওকে, মুখস্থ। ফোটনের নিশ্চল ভর, ফোটনের ক্ষেত্রে নিশ্চল ভরটা সবসময় কি হয়? 0 হয়। হ্যাঁ, আর ফোটনের ক্ষেত্রে স্পিনটা হচ্ছে 1 হবে। এটা মুখস্থ। তা আমরা মুখস্থ করে ফেলবো। ফোটনের ক্ষেত্রে স্পিনটা
1। পরের কোশ্চেন তারকার ভর কত এর বেশি হলে তারকাটি শ্বেত বামনে পরিণত হবে না। ঠিক আছে, শ্বেত বামন। ওকে, আচ্ছা, শ্বেত বামন হইতে গেলে আরো রিলেটেড কথাবার্তা বলি। 1.4 m0 এর সীমাকে চন্দ্রশেখর সীমা বলে। চন্দ্রশেখর সীমা বলে। 1.4 m0 এর সীমা। m0 মানে কি? সূর্যের ভর। m0 হচ্ছে সূর্যের ভর, তার মানে সূর্যের ভরের 1.4 গুণ যদি এই সীমাকে বলে চন্দ্রশেখর সীমা। এই সীমাটাকে বলা হবে চন্দ্রশেখর সীমা। আর শ্বেত বামন হতে গেলে এই মানটা 1.4 m0 থেকে কি হতে হবে? ছোট হতে হবে। 4.1 m0 থেকে ছোট হতে হবে। তারকার ভর যদি 1.4 m0 থেকে ছোট হয় তাকে শ্বেত বামন বলছে। তারকার ভর কত এর বেশি হলে তারকাটি শ্বেত বামনে পরিণত হবে না। হ্যাঁ, 1.4 থেকে ছোট হলে শ্বেত বামনে পরিণত হবে না। ওকে, পরের কোশ্চেন একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পার্থক্য। এখানে কি পার্থক্য? এটা পথ পার্থক্য। চেয়েছে দশা পার্থক্য, তার মানে এটা নিশ্চয়ই পথ পার্থক্য। একটু মিসিং আছে। হ্যাঁ, পথ পার্থক্য টাইপ করতে গিয়ে একটু মিসিং আছে। পার্থক্য তো লিখেছে, এটা হবে পথ। হ্যাঁ, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/2 হলে দশা পার্থক্য কত? আমাদের বহুল পরিচিত সূত্র দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে 2π/λ আর পথ পার্থক্যের মান কত? λ/2। তাহলে এই ল্যামডা কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে রাইট অ্যান্সার হবে কত? পাই। রাইট অ্যান্সার হলো পাই। ওকে, আমরা জানি দশা পার্থক্য সমান কি? 2π/λ। পথ পার্থক্য, এখানে পথ পার্থক্যের মান দেওয়া থাকলে দশা পার্থক্যের মান চাই, অথবা দশা পার্থক্যের মান দিয়ে পথ পার্থক্যের মান জিজ্ঞাসা করে। তো আমাদের এখানে না পারার কোনো কিছু দেখি না আমরা। একদম ইজি জিনিস। পরের কোশ্চেন। আচ্ছা, এই 18টা, অর্থাৎ এই সেশনে ফিজিক্সের 18টা কোশ্চেন ছিল। সেই 18টা কোশ্চেন আমরা আজকে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা ফিজিক্সের অন্য সেশনের কোশ্চেন দেখব, অথবা ম্যাথের কোশ্চেন দেখব। ঠিক আছে, তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। তো সবাই ভালো থাকবা।